বন্ধুরা, এক মুহূর্তের জন্য কল্পনা করুন তো, ধরুন আপনি আপনার পরিবারের সাথে সমুদ্রের মাঝখানে একটি নৌকায় আছেন এবং হঠাৎ আপনি এমন এক দৃশ্যের মুখোমুখি হলেন যা পৃথিবীর যে কোনো মানুষকে আতঙ্কিত করে তুলবে। মাত্র কয়েক মিনিট আগেও যেখানে চারিদিকে বিশাল জলরাশি ছিল, এখন সেখানে দৃষ্টির সীমানায় কেবল শুধুমাত্র শুকনো জলশূন্য এবং পাথরের ভূমি। সমুদ্র পুরোপুরি শুকিয়ে গেছে, মনে হচ্ছে যেন সমুদ্রে কোনো অস্তিত্ব ছিল না। এই সমুদ্রের সমস্ত জল কোথায় গেল? এটা কি কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল, নাকি পৃথিবীতে এমন কিছু ঘটেছে যা অকল্পনীয়? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, সমুদ্রের জল করে ফিরে আসবে? তো বন্ধুরা, চলো আজকে এমন একটি অ্যাডভেঞ্চার মুভি দেখে আসি। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কেননা আমরা 1000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি। যদি তোমরা সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার ভিডিও বানাতে আরো আগ্রহী ফিল হবে। গল্পটি শুরু হয় একটি সুখী পরিবারকে দেখিয়ে। আজ ছিল তাদের ছেলে বেনের জন্মদিন। পুরো পরিবার ক্যারিবিয়ান সাগরে তাদের নৌকায় উৎসব করছিল। সমুদ্রের জল খুব শান্ত, মৃদু বাতাস বইছিল আর চারিদিকে ছিল চমৎকার আবহাওয়া। কারোরই কোনো ধারণা ছিল না যে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে তাদের জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে। বেনের মা জুলিয়ানকে সাঁতার কাটাতে নিয়ে যাওয়ার জন্য সমুদ্রে ঝাঁপ দেন। এদিকে বেন এবং তার বাবা টম মাছ ধরতে ব্যস্ত ছিলেন। সবকিছু একদম স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ জুলিয়ান পানির নিচে তার চারিপাশে বিশাল কিছু একটাকে ঘুরতে অনুভব করে। সে আতঙ্কে চারিদিকে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। পরের মুহূর্তেই একটি অদৃশ্য শক্তি তাকে দ্রুত নিচে টেনে নিয়ে যায়। একই সময়ে নৌকার যন্ত্রগুলো অদ্ভুত আচরণ করতে শুরু করে। সেগুলোর স্ক্রিনগুলো বারবার মিটমিট করছিল, যেন বড় কোনো ধরনের ত্রুটি সংকেত ছিল। কিন্তু টম এবং বেন তা খেয়াল করেনি, কারণ তারা তখনও মাছ ধরতে ব্যস্ত ছিলেন। এদিকে জুলিয়ান তার সমস্ত শক্তি দিয়ে উপরে উঠে আসার চেষ্টা করছিল। সে বারবার টমকে ডাকছিল, কিন্তু পানির কারণে তার কণ্ঠস্বর চাপা পড়ে যাচ্ছিল। তারপর সে অদ্ভুত কিছু একটা লক্ষ্য করলো। সমুদ্রের জল তাকে ধীরে ধীরে পেছনের দিকে টানছিল এবং সে একই দিকে ভেসে যাচ্ছিল। কয়েক সেকেন্ড পর টম অবশেষে জুলিয়ানকে দেখতে পেল। এক মুহূর্ত না ভেবে সে জলে ঝাঁপ দিল। বেন সঙ্গে সঙ্গে নৌকার ইঞ্জিন চালু করে নৌকাটিকে তাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। অনেক চেষ্টার পর টম জুলিয়ানের কাছে পৌঁছাতে সক্ষম হলো এবং তাকে ডুবে যাওয়া থেকে বাঁচালো। তারপর বেন এবং তার বোন কেসি তাদের টেনে নৌকায় ফিরিয়ে আনলো। জুলিয়ানের জীবন রক্ষা পেল, কিন্তু তার মুখের ভয় পরিষ্কারভাবে বলে দিচ্ছিল যে সে জলের নিচে এমন কিছু অনুভব করেছিল যা ভাষায় বর্ণনা করা কঠিন ছিল। নৌকায় পৌঁছানোর পর টম রেগে গিয়ে কেসিকে জিজ্ঞাসা করে, তোমার মনোযোগ কোথায় ছিল? তুমি জানো যখন কেউ জলে নামে কাউকে না কাউকে তার উপর নজর রাখতে হয়। যদি তোমার মায়ের কিছু হয়েছে তো? কেসি সঙ্গে সঙ্গে নিজের ভুল স্বীকার করে এবং ক্ষমা চায়। সে এটা বুঝতে পেরেছিল যে আর একটু দেরি হলে সবকিছু শেষ হয়ে যেতে পারত। পরিবেশ কিছুটা শান্ত হওয়ার পর পুরো পরিবার আবার বেনের জন্মদিন উদযাপন করতে শুরু করে। সবাই একটু আগে যা ঘটেছে তা ভুলে যাওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই কেসি তার প্রেমিকের কাছ থেকে একটি ভিডিও কল পায়। কলে সে দেখতে পায় যে তার পিছনে শহরের দিকে আকাশে প্রচন্ড কালো মেঘ এবং একটি প্রচন্ড ঝড় দ্রুত এগিয়ে আসছে। কেসির মুখের হাসি উদাও হয়ে যায়। সে বুঝতে পারে যে এই ঝড় যদি সমুদ্রে পৌঁছায় তাহলে তাদের নৌকাটি একদমই নিরাপদ থাকবে না। সে সাথে সাথে তার মা বাবাকে খবর দেয়। টম এবং জুলিয়ান দ্রুত একটি নিরাপত্তা পরীক্ষা করতে শুরু করে। পরীক্ষা করার সময় তারা আরো একটি আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করে। অসংখ্য তিমি এবং হাঙরগুলো তাদের নৌকার চারিপাশে ঘুরছিল। এটা দেখে টম বুঝতে পারে যে বড় কিছু একটা ঘটতে চলেছে। সে বলে, সমুদ্রের এই বিশাল প্রাণীরা কোনো কারণ ছাড়াই এমন আচরণ করে না। একটি বড় প্রাকৃতিক দুর্যোগের আগে তারা প্রায়শই অস্থির হয়ে ওঠে। এর মানে হলো বিপদটা শুধু ঝড় ছিল না, আরো কিছু একটা ঘটতে যাচ্ছিল। কিন্তু তারা কিছু বোঝার আগেই তাদের নৌকাটি হঠাৎ নিচ থেকে একটি প্রচন্ড আঘাত পায়। পুরো নৌকাটি কেঁপে উঠল। টম পরীক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে জলে নেমে গেল। সে দেখলো যে নৌকার তলায় একটি বড় গর্ত হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল যেন একটি বিশাল হাঙর মাছ তার পুরো শক্তি আঘাত করেছে। টম যখন উপরে উঠে এলো সে গুরুতরভাবে আহত। জুলিয়ান সঙ্গে সঙ্গে তার ক্ষত পরিষ্কার করে রক্তপাত বন্ধ করার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর টম তার পুরো পরিবারকে বলল, নৌকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটা সামনে নিয়ে এগোতে পারবো না। এখন তাদের কাছে একটাই আশা বাকি ছিল, কোনোভাবে বাইরের জগতের সাথে যোগাযোগ করা। কিন্তু যখন তারা রেডিও এবং যোগাযোগের ব্যবস্থা চালু করলো তখন কোনো সংকেত ছিল না। মনে হচ্ছিল যেন তারা পুরো বিশ্বের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছে। এমন কঠিন সময়ে টমের প্রথম কাজ ছিল তাদের খাবারের মজুদ পরীক্ষা করা। তাদের কাছে মাত্র 4 দিনের মতো খাবার ছিল। যদিও এটা খুবই অল্প, তবুও তার আশা ছিল। তাদের নৌকাটি একটি জাহাজ চলাচলের পথে নৌর করা ছিল, তাই আজ হোক বা কাল হোক কোনো না কোনো জাহাজ পাশ দিয়ে যাওয়ার সময় তাদের দেখতে পেত। কিন্তু হয়তো ভাগ্য অন্য কিছু ভেবে রেখেছিল। হঠাৎ বাইরে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনে গেল। পুরো পরিবার আতঙ্কিত হয়ে বাইরে ছুটে গেল এবং চারিদিকে তাকালো। দৃশ্যটি দেখে হতবাক। আকাশ থেকে একটি বিশাল জ্বলন্ত উল্কাপিণ্ড সোজা তাদের নৌকার দিকে ছুটে আসছিল। যদি এটি আঘাত হানতো তবে মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে যেত। টম একটু সময় না নিয়ে ইঞ্জিন চালু করে। সে জানতো যে এমনটা করলে ইঞ্জিনটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে জীবন বাঁচানোটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো মতে তাদের নৌকাটি উল্কাপিণ্ডটি থেকে এড়িয়ে যেতে সক্ষম হয়। কিন্তু টম যেমনটা আশঙ্কা করেছিল, ইঞ্জিনটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। ঠিক তখনই তারা প্রথমটির চেয়েও আরো বড় একটি উল্কাপিণ্ড দেখতে পায়,
যে উল্কাপিণ্ডটি তাদের দিকে এগিয়ে আসছিল। পালানোর কোনো উপায় ছিল না। টম সঙ্গে সঙ্গে সবাইকে নৌকার তলদেশে যেতে বলে। চারজনই লাইফ জ্যাকেট পরে নেয় এবং একে অপরের হাত শক্ত করে ধরে। পর মুহূর্তেই একটি ভয়ানক বিস্ফোরণ ঘটে। পুরো নৌকাটি প্রচন্ডভাবে কেঁপে উঠতে শুরু করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে তারা চারজনই জ্ঞান হারায়। জ্ঞান ফিরে পাওয়ার পর তাদের প্রথম স্বস্তি ছিল যে তারা এখনো বেঁচে আছে। যদিও তারা সবাই সামান্য আহত হয়েছিল, তবুও তারা বেঁচে আছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার ছিল যে নৌকাটির ভিতরে একটি বিশাল গর্ত ছিল, অথচ ভিতরে এক ফোঁটাও জল ছিল না। পুরো পরিবারটি ধীরে ধীরে বেরিয়ে আসে এবং তাদের সামনে যা দেখলো তা পুরোপুরি হতবাক করে দেওয়ার মতো। যেখানে মাত্র কয়েক ঘন্টা আগেও চারিদিকে বিশাল জলরাশির সমুদ্র ছিল, এখন সেখানে কেবল শুকনো। যত দূরে চোখ যায় তত দূর শুধু মরুভূমির মতো মরুভূমি। চারিদিকে মরা মাছ পড়েছিল আর তাদের নৌকাটি পাথরের মধ্যে আটকা পড়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন তারা অন্য কোনো জগতে এসে পড়েছে। টম সঙ্গে সঙ্গে তার কম্পাস বের করে পরীক্ষা করে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর সে বুঝতে পারে যে পৃথিবীর চৌম্বকীয় মেরুগুলো স্থান পরিবর্তন করেছে। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু স্থান বদল করেছে। এই কারণেই সমুদ্রের সমস্ত জল পৃথিবীতে অন্যদিকে চলে গিয়েছিল। যেখানে আগে ভূমি ছিল সেখানে এখন সমুদ্র, এবং যেখানে তারা দাঁড়িয়েছিল সেখানে সমুদ্রের পরিবর্তে শুকনো ভূমি। এই সত্যটি জানতে পেরে পুরো পরিবার হতবাক হয়ে যায়। টম মৃদুস্বরে বলে, যদি আমাদের অনুমান সঠিক হয় তাহলে সমুদ্রের জল সেখানে এখন পৌঁছে গেছে। সেখানকার বেশিরভাগ মানুষই সম্ভবত বাঁচবে না। একথা শুনে কেসি একেবারে ভেঙে পড়ে। তার প্রেমিকের জন্য সে চিন্তিত হয়ে পড়ে। সে নিজের কেবিনে নিজেকে আটকে রাখে। এদিকে জুলিয়ান তার বাকি জিনিসপত্র গোছাতে শুরু করে। এদিকে টম বেনের রঙের জন্মদিনের বেলুনগুলো আকাশে উড়িয়ে দেয়, এই আশায় যে আশেপাশে কোনো জীবিত মানুষ থাকলে তাহলে তাদেরকে দেখতে পাবে এবং তাদের অবস্থান খুঁজে বের করতে পারবে। এরপর টম আবার রেডিওতে সংযোগ করার চেষ্টা করে। এবার সে কোনো সাড়া পাওয়ার আশা করছিল না, কিন্তু তারপর রেডিও থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে। অপর প্রান্তে ছিল একজন ক্যাপ্টেন, যিনি তখনও তার সাবমেরিনের ভেতরে জীবিত ছিলেন। আশ্চর্যজনকভাবে সমুদ্রের পানি অদৃশ্য হয়ে যাওয়ার পেছনের সম্পূর্ণ সত্যটা তিনি জানেন। ক্যাপ্টেন টমকে বলেন যে পৃথিবীর চুম্বকীয় মেরুগুলো চিরতরে বদলে যায়নি। প্রায় এক সপ্তাহের মধ্যে সবকিছু আবার স্বাভাবিক হয়ে উঠবে। সমুদ্রের জল আবার তার আসল অবস্থানে ফিরে আসবে। কিন্তু যখন এমনটা ঘটবে, কয়েকশো ফুট উঁচু ঢেউ এগিয়ে আসবে, যা তার পথে সমস্ত কিছুকে ধ্বংস করে দিবে। যদি পালাতে চাও তাহলে উঁচু কোনো জায়গায় যাও। একথা শুনে জুলিয়ান তার সন্তানদেরকে সাথে সাথে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে বলে। এদিকে টম ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে, আপনি কি আমার দুই সন্তানকে আপনার সাবমেরিনে জায়গা দিতে পারবেন? ক্যাপ্টেন এক মুহূর্তের জন্য চুপ থাকেন। তারপর তিনি বলেন যে আমি তা করতে চাই, কিন্তু আমার দুই সন্তান ইতিমধ্যে আমার সাবমেরিনে মারা গেছে। এখন শুধু দুজনের জায়গা আছে। একথা শুনে টম হাত জোর করে বলে, দয়া করে যেভাবে হোক আমার দুই সন্তানকে বাঁচান। বিনিময়ে আপনি যা বলবেন আমি তাই করব। টমের অসহায়ত্ব দেখে ক্যাপ্টেন অবশেষে রাজি হয়। এরপর টম একটি মানচিত্র দেখে সাবমেরিনটির অবস্থান অনুমান করে। সে বুঝতে পারে যে যদি তারা এগোতে থাকে তবে 2 দিনের মধ্যে সেখানে পৌঁছাতে পারবে। এর মানে হলো সমুদ্রের জল কমার আগে তার সন্তানদের নিরাপদে নিয়ে যাওয়া সম্ভব হবে। পরের দিন সকালে পুরো পরিবার তাদের সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে যাত্রা শুরু করে। সামনে ছিল একটি দীর্ঘ ও বিপজ্জনক পথ, কিন্তু বাচ্চাদের জীবন বাঁচাতে তাদের এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিছুদূর হাঁটার পর টমের দৃষ্টি অন্যদিকে গেল। দূরে একজন লোক তার কুকুর নিয়ে ঢলতে ঢলতে তাদের দিকে এগিয়ে আসছিল। তার জামা কাপড় ছেঁড়া, তার শরীরে অসংখ্য ক্ষতে ভরা, এবং এটা স্পষ্ট ছিল যে সে দিনের পর দিন এই নির্জন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। টমের মনে তার জন্য করুণা হলো। সে ভাবলো হয়তো সেও তাদের মতো এমন পরিস্থিতিতে পড়েছে। তাই সে জলের বোতল বের করে তাকে এগিয়ে দিল। লোকটি একটা কথাও না বলে পুরো বোতলটি খালি করে দিল। কিন্তু পরের মুহূর্তেই একটি অকল্পনীয় ঘটনা ঘটলো। ধন্যবাদ বলার পরিবর্তে সে হঠাৎ কাছে পড়ে থাকা একটি ছুরি নিয়ে পুরো শক্তি দিয়ে টমকে আক্রমণ করলো। আক্রমণটি হঠাৎ করার কারণে টম নিজেকে সামলাতে পারলো না। সে আত্মরক্ষার চেষ্টা করলো, কিন্তু লোকটি আক্রমণ চালিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই টম মাটিতে লুটিয়ে পড়লো। দূরে দাঁড়িয়ে থাকা জুলিয়ান তার চোখের সামনে এসব ঘটতে দেখলো। আপ্রাণ চেষ্টা করেও সে তার স্বামীকে বাঁচাতে পারলো না। সে সাথে সাথে বুঝতে পারলো যে তার সন্তানেরা হলো পরবর্তী লক্ষ্য। সে দেরি না করে নৌকার দিকে ছুটে গেল এবং বেন ও কেসিকে কেবিনের ভিতরে আটকে রাখলো। এরপর সে কেসির হাতে একটি ফিলিয়ার গান তুলে দিয়ে বলল যে কিছু হলেই যেন সে গুলি চালায়। এরপর জুলিয়ান বাইরে বেরিয়ে এলো। এদিকে খুনিটা ধীরে ধীরে নৌকায় ঢুকলো এবং সব জায়গায় খুঁজতে লাগলো। তার হাত থেকে বাঁচতে জুলিয়ান বাথরুমে লুকিয়ে পড়লো। সেখানে সে দ্রুত তার ক্ষতগুলোতে ব্যান্ডেজ বাঁধতে শুরু করলো। এদিকে লোকটা পুরো নৌকাটা তন্ন তন্ন করে খুঁজলো। খাবার পাওয়া মাত্রই সে সেটার উপর ঝাঁপিয়ে পড়লো। তার চেহারা দেখে এটা স্পষ্ট ছিল যে সে বেশ কয়েকদিন ধরে ক্ষুধার্ত ছিল। খাওয়া শেষ করে সে বাথরুমে দেখে গেল, কিন্তু দরজা খুলে সে হতবাক হয়ে গেল। ভেতরে কেউ ছিল না। আসলে জুলিয়ান এর মধ্যেই নৌকার একটি বড় গর্ত দিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু লোকটার কুকুর তার গন্ধ পেয়ে গেল এবং ঘেউ ঘেউ করে তার দিকে ছুটে এলো। জুলিয়ান বুঝতে পারলো যে যদি কুকুরটাকে না থামাই তবে বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। বাধ্য হয়ে সে কুকুরটাকে মেরে ফেললো এবং নৌকার নিচে লুকিয়ে পড়লো। কিছুক্ষণ পর খুনিটা বেরিয়ে আসে। তার মৃত কুকুরটাকে দেখা মাত্রই সে বুঝতে পারে যে জুলিয়ান কাছাকাছি কোথাও লুকিয়ে আছে। তাকে খুঁজে বের করার জন্য
জন্য সে নিচে নামে। এই সুযোগে জুলিয়ান আবার নৌকায় উঠে পড়ে এবং ভাঙা গাছের ভিতর দিয়ে ভেতরে ঢুকতে সক্ষম হয়, কিন্তু তার ভাগ্য বেশিক্ষণ টেকে না। কিছুক্ষণ পর সে আবার সেই খুনির হাতে ধরা পড়ে যায়। সে তার চুলগুলো ধরে মাটিতে টেনে নামায়, নির্মমভাবে মারধর করে এবং গলা টিপতে শুরু করে। জুলিয়ান তার সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করে, কিন্তু লোকটি তার চেয়ে অনেক শক্তিশালী ছিল। কেসি কেবিনের ভিতর থেকে এই সবকিছু দেখছিল। তারপর তার মায়ের কথা মনে পড়ে গেল। দেরি না করে সে ফিলার গানটি চালালো। ফিলার গানটি লোকটার গায়ে লাগলো। সে গুরুতর আহত হয়নি, কিন্তু পুরো নৌকাটিতে আগুন ধরে গেল। পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠেছিল। জুলিয়ান সঙ্গে সঙ্গে তার 2 সন্তানকে নিয়ে জ্বলন্ত নৌকা থেকে বেরিয়ে গেল, কিন্তু সে যখন বেরিয়ে যাচ্ছিল খুনিরা তাকে আবার আক্রমণ করলো। এবার জুলিয়ান তার সর্বশক্তি দিয়ে তাকে লাঠি মারলো। সে পেছনে পড়ে গেল এবং 3 জন পালিয়ে গেল। বেরিয়ে আসা মাত্রই বেন আর কেসি তাদের বাবার মৃতদেহ দেখতে পেল। 2 জনই শোকে কাতরে উঠলো। বেন নিজেকে দই দিতে শুরু করলো। তার মনে হলো যদি সে আকাশের রঙিন জন্মদিনের বেলুনগুলো না উড়াতো তাহলে লোকটা হয়তো সেখানে আসতো না। এদিকে জুলিয়ান টমকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো, কিন্তু তারপর তার চোখ জ্বলন্ত নৌকাটির দিকে চলে গেল। সে দেখলো যে খুনিটা এখনো বেঁচে আছে এবং আগুনের শিখা থেকে বেরিয়ে এসে আবার তাদের দিকে এগিয়ে আসছে। এখন থেমে যাওয়াটা মৃত্যুকে আমন্ত্রণ জানানো হবে। জুলিয়ান সঙ্গে সঙ্গে তার 2 সন্তানের হাত ধরে ফেললো এবং তারা 3 জন দ্রুত দৌড়াতে শুরু করলো। একটানা দৌড়ে তারা বেশ খানিকটা পথ এগিয়ে গেল। ক্লান্ত হয়ে তারা একটা বড় পাথরের আড়ালে এক মুহূর্তের জন্য থামলো, এই আশায় যে খুনিটা হয়তো তাদের পিছু ধাওয়া করা ছেড়ে দিয়েছে। বেন এখনো তার বাবার মৃত্যুর ধাক্কা সামলাতে পারেনি। তার চোখ থেকে অনবরত অশ্রু ঝরছে। কেসি তাকে জল খেতে দেয়, তাকে উৎসাহিত করে, কিন্তু বেন তা প্রত্যাখ্যান করে। সেই মুহূর্তে জুলিয়ানের দৃষ্টি অন্যদিকে সরে যায়। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। খুনিটা তখনও তাদের তাড়া করছিল এবং ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। এক মুহূর্ত দেরি না করে জুলিয়ান তার সন্তানদের বলে যে দৌড়াও, আমাদের এখান থেকে বের হতে হবে। 3 জনই আবার সর্বশক্তি দিয়ে দৌড়াতে শুরু করে। অনেকক্ষণ দৌড়ানোর পর তারা এমন জায়গায় পৌঁছায় যেখানে চারিদিকে বিষাক্ত জলে ভরা ছিল। এর মধ্য দিয়ে যাওয়া অত্যন্ত বিপজ্জনক ছিল, কিন্তু অন্য কোনো উপায় ছিল না। জুলিয়ান তার সন্তানদের বলে যে ভয় পেও না, শুধু আমাকে অনুসরণ করো। 3 জনই সাবধানে বিষাক্ত এলাকাটি পার হয়, কিন্তু এই সময়ে পেনের অবস্থার অবনতি ঘটে। একটানা রোদ এবং তৃষ্ণার কারণে তার শরীর পানিশূন্য হয়ে পড়ে। তাদের কাছে আর মাত্র কয়েক ফোঁটা জল অবশিষ্ট ছিল। কিছু না ভেবেই জুলিয়ান বেনকে সমস্ত জলটুকু দিয়ে দেয়, কিন্তু এত অল্প জলে বিশেষ কিছু যায় আসে না। এই দৃশ্য দেখে কেসি একেবারে ভেঙে পড়ে। সে হতাশায় বলে, মা, আমরা আর বাঁচবো না, হয়তো এখানে আমাদের শেষ দিন। কিন্তু জুলিয়ান হাল ছাড়া পার্টি ছিল না। সে কঠোর স্বরে বলে, যতক্ষণ আমরা শ্বাস নিচ্ছি ততক্ষণ আশা বেঁচে আছে, তাই কেউ হাল ছাড়বে না। মায়ের কথা শুনে 2 ভাই বোন আমার সাহস সঞ্চয় করে সামনের দিকে এগোতে শুরু করে। কিছুটা পথ হাঁটার পর তারা একটি ভাঙা বিমান দেখতে পায়। সম্ভবত এটি অনেক বছর আগে সমুদ্রে বিধ্বস্ত হয়েছিল এবং জল সরে যাওয়ার কারণেই এখন বাইরে দেখা যাচ্ছে। তারা 3 জন ভেতরে ঢুকে বিশ্রাম নেয়। সেখানে বসে জুলিয়ান তার ব্যাগ থেকে বেনের জন্মদিনে তোলা একটি পারিবারিক ছবি বের করে। ছবিটি দেখে 3 জনই কেঁদে ফেলে। তারা টমকে ভীষণভাবে মিস করছিল। অনেক রাত হয়ে গিয়েছিল। বেন এবং কেসি ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে, কিন্তু জুলিয়ান ঘুমাতে পারছিল না। তার ক্রমাগত মনে হচ্ছিল কেউ তাদের অনুসরণ করছে। সে ধীরে ধীরে বিমান থেকে বেরিয়ে আসে। বাইরে আসা মাত্রই সে সেই একই খুনিকে দেখতে পায়। সে অন্ধকারেও তাদের অনুসরণ করছিল এবং এখানে এসে পড়েছিল। জুলিয়ান সঙ্গে সঙ্গে একটি পরিকল্পনা করে। লোকটি তার কাছে আসতেই জুলিয়ান বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়িয়ে তাকে আক্রমণ করে। এবার সে তার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিবে। সে একটি ছুরি দিয়ে তাকে বারবার আঘাত করতে থাকে। সে আক্রমণ চালিয়ে যায়। লোকটি পুরোপুরি মারা না যাওয়া পর্যন্ত জুলিয়ান থামে না। অবশেষে খুনি চিরতরে চলে গেল। এখন প্রথমবারের মতো জুলিয়ান অনুভব করে যে তার সন্তানদের জন্য সবচেয়ে বড় বিপদ হয়তোবা দূর হয়েছে। সেই রাতে অনেকদিন পর সেও শান্তিতে ঘুমাতে পারে। পরের দিন সকালে যখন তারা 3 জনই ঘুম থেকে উঠে তারা দেখে যে খুনি শরীরটা আরো বেশি পচে গেছে। তার শরীরে বেশিরভাগ ছিল বন্য পশু কিংবা সামুদ্রিক প্রাণীর কামড়ের দাগ। এটা দেখে জুলিয়ান বুঝতে পারে যে মানুষ ছাড়াও অনেক বিপজ্জনক প্রাণী এই শুকনো সমুদ্রে ঘুরে বেড়ায়। তারা এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়। এখন তাদের একমাত্র লক্ষ্য ছিল যে কোনো মূল্যে ক্যাপ্টেনের সাবমেরিনে পৌঁছানো। জুলিয়ান মানচিত্র দেখে তার পথে পরিকল্পনা করছিল, কিন্তু হাঁটতে হাঁটতে বেনের তৃষ্ণা আবার অনিয়ন্ত্রিত হয়ে ওঠে। ঠিক তখনই সে কাছে একটি ছোট পুকুর দেখতে পায়। সে সেদিকে ছুটে যায় এবং জল পান করার চেষ্টা করে। জুলিয়ান তাকে থামিয়ে দিয়ে চিৎকার করে বলে, বেন, না, এই জল বিষাক্ত। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বেন ইতিমধ্যেই কয়েক ঢোক জল খেয়ে ফেলেছে। জুলিয়ান সঙ্গে সঙ্গে তাকে জল থেকে টেনে তোলে, কিন্তু বিষাক্ত জল তার শরীরে প্রভাব ফেলতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই তার স্বাস্থ্যের অবনতি ঘটে। বাধ্য হয়ে জুলিয়ান আর কেসি ঠিক সেখানে একটি ছোট আশ্রয় তৈরি করে যাতে বেন কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে। এদিকে জুলিয়ান কাছে অদ্ভুত শব্দ শুনতে পায়। সে বাইরে তাকায় এবং তার সামনে যা দেখে তা দেখে সে হতবাক হয়ে যায়। হাজার হাজার বিশাল কাঁকড়া দ্রুত এগিয়ে আসছে তাদের দিকে। জুলিয়ান সঙ্গে সঙ্গে তার সন্তানদের নিয়ে দৌড় দেয়। অনেক দূর যাওয়ার পর তারা একটি বিশাল মালবাহী জাহাজ দেখতে পায় যা শুকনো জমিতে আটকা পড়েছে। কিছু লোক তার কন্টেনারের ভিতরে লুকিয়ে আছে। জুলিয়ান সাহায্যের জন্য মিনতি করে। সে বারবার তাদের দরজাটা খোলার জন্য অনুরোধ করে, কিন্তু ভেতরে থাকা মানুষগুলো ভয়ে কোনো সাড়া দিচ্ছিল না। এদিকে
কাকড়ার ঝাঁক আরো সামনের দিকে এগিয়ে আসছিল। এখন পালানোর একটি পথ ছিল। ওরা তিনজন কন্টেনারের উপরে চড়ে বসলো। ওটার সময় একটি বড় কাকড়া জুলিয়ানের পায়ে কামড়ে দিল। ব্যথা সত্ত্বেও সে কোনো মতে নিজেকে টেনে উপরে তুললো। কিছুক্ষণ পর তারা দেখলো যে সেই একই কাকড়াগুলো কন্টেনারটা কেটে ভিতরে ঢুকে পড়লো। ভেতরে লুকিয়ে থাকা মানুষগুলো অস্ত্র দিয়ে তাদের সাথে লড়াই করার চেষ্টা করলো, কিন্তু কাকড়াগুলোর সংখ্যা এত বেশি ছিল যে কেউই তাদের সামনে দাঁড়াতে পারলো না। কয়েক মিনিটের মধ্যেই কন্টেনারের ভিতরে সবাই মারা গেল। রাতটা কোনো মতে কেটে গেল। পরের দিন সকালে জুলিয়ান ঘুম থেকে উঠে দেখলো যে তার 2 সন্তান নেই। সে আতঙ্কিত হয়ে যায় এবং তাদের খুঁজতে শুরু করলো। কিছুক্ষণ পর বেন আর কেসি দূর থেকে ফিরে এলো। তারা খাবার আর অস্ত্রের খোঁজে বাইরে গিয়েছিল। সন্তানদের নিরাপদে দেখে জুলিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারপর সে আবারও রেডিওর মাধ্যমে ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করলো। এবার ক্যাপ্টেনের গলা খুব দুর্বল শোনায়। সে ব্যাখ্যা করে যে সামুদ্রিক প্রাণীরা তার সাবমেরিনেও আক্রমণ করেছিল এবং সে গুরুতরভাবে আহত হয়ে গিয়েছিল। সম্ভবত তার হাতে আর বেশি সময় ছিল না। সে জুলিয়ানকে এও সতর্ক করেছিল যে সমুদ্রের জল খুব শীঘ্রই তাদের দিকে ফিরে আসবে। এ কারণেই এই সামুদ্রিক প্রাণীরাও ফিরে আসতে শুরু করেছে। এদিকে তাদের মানচিত্রটি পথে কোথাও হারিয়ে গিয়েছিল। এখন তারা এমনকি জানতো না সাবমেরিনটি কোন দিকে যাচ্ছে। তাদের সাহায্য করার জন্য ক্যাপ্টেন আকাশের দিকে তার ফেয়ার গান থেকে গুলি ছোড়ে। পেন প্রথম দূর থেকেই সে আলো দেখতে পায়। তিনজন সেই দিকে সর্বশক্তিতে দৌড়ায়, কিন্তু পথে তাদের একটি বিষাক্ত অত্যন্ত বিপজ্জনক এলাকা পার করতে হবে। এদিকে ক্রমাগত সমস্যার কারণে কেসির আত্মবিশ্বাস কমতে শুরু করেছে। সে তার মায়ের সাথে তর্ক করে বলে যে সম্ভবত তারা কখনোই সেখানে পৌঁছাতে পারবে না, কিন্তু জুলিয়ান তাকে বকা দিয়ে এগিয়ে যেতে বলে। হঠাৎ পাহাড়টি কাঁপতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে ভূমিধস হতে শুরু করে। উপর থেকে বিশাল পাথর পড়তে শুরু করে। জুলিয়ান পেছনে ছিল। হঠাৎ তার আর বাচ্চাদের মাঝখানে একটি বিশাল পাথর পড়ে যায়। সে অন্য পাশে আটকা পড়ে। কেসি ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জুলিয়ান তাকে থামিয়ে দেয়। সে তার মেয়েকে বলে, আমার জন্য চিন্তা করো না, যেভাবে হোক তোমার ছোট ভাইকে নিয়ে সাবমেরিনে যাও। মায়ের কথা মেনে কেসি বেনকে সঙ্গে নিয়ে এগিয়ে যায়। কেসি তার ভাই বোনদের কাঁধে নিয়ে সামনে এগোতে থাকে। অনেক কষ্টের পর তারা দুজনে অবশেষে সেই জায়গায় পৌঁছায় যেখানে ক্যাপ্টেনের সাবমেরিনটি ছিল, কিন্তু সেখানে পৌঁছে তারা অবাক হয়ে যায়। সাবমেরিনের বাইরে কাউকে দেখা যাচ্ছিল না। তারা দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে এবং ক্যাপ্টেনকে ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। ঠিক তখনই পেছন থেকে একটি ক্ষীণ কণ্ঠস্বর শোনা যায়। তারা দুজনেই ঘুরে তাকায় এবং দেখে ক্যাপ্টেন ঢলতে ঢলতে তাদের দিকে এগিয়ে আসছে। সে গুরুতর আহত হয়েছিল এবং কোনো মতে নিজের পায়ে দাঁড়িয়েছিল। ক্যাপ্টেন তাদের দিকে তাকিয়ে বলে যে এখন আমার বেঁচে থাকার আশা খুবই ক্ষীণ, কিন্তু একটা ভালো খবর আছে। এই সাবমেরিনে 3 জন মানুষ আরামে বসতে পারে। তোমরা তাড়াতাড়ি ভেতরে ঢোকার জন্য তৈরি হও। একথা শুনে কেসির চোখের জল ভরে উঠলো। তার সঙ্গে সঙ্গে মায়ের কথা মনে উঠলো। এক মুহূর্ত দেরি না করে সে দৌড়ে সেই পথে ফিরে গেল যেখানে জুলিয়ান আটকা পড়েছিল। জুলিয়ান তখন পাহাড়ের অন্য পাশে একা ছিল। ঠিক তখনই সে আবার স্থলভাগ দেখতে পেল। সে একটি কম্পন অনুভব করে। যখন সে উপরে তাকায় সে চমকে ওঠে। হাজার হাজার বিশাল কাকড়া তার দিকে তীব্র বেগে ছুটে আসছে। জুলিয়ান সঙ্গে সঙ্গে তার বন্দুক বের করে তাদের দিকে গুলি চালাতে শুরু করে। বেশ কয়েকটি মারা যায়, কিন্তু তাদের সংখ্যা এত বেশি ছিল যে পাখিগুলো এগিয়ে আসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তার সবগুলি শেষ হয়ে যায় এবং তার আত্মরক্ষার কোনো উপায় থাকে না। ঠিক তখনই উপর থেকে কেসির কণ্ঠস্বর শোনা যায়। সে চিৎকার করে বলে যে মা, আমার হাতটা ধরো। জুলিয়ান তার সমস্ত শক্তি দিয়ে লাফিয়ে ওঠে এবং কেসির হাত ধরে ফেলে তার মাকে টেনে তোলে। তাদের সমস্ত শক্তি দিয়ে সাবমেরিনের দিকে দৌড়াতে শুরু করে। তাদের পিছনে হাজার হাজার কাকড়া একটি ঝাঁক ছুটে আসছে। অবশেষে তারা সাবমেরিনের কাছে পৌঁছায় এবং সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে যায়। সাবমেরিনের দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই পৃথিবী আবার কাঁপতে শুরু করে। দূর থেকে একটি ভয়ঙ্কর গর্জন শোনা যায়। তারা 3 জন বাইরে তাকিয়ে দেখে কয়েকশো ফুট উঁচু একটি বিশাল সামুদ্রিক ঢেউ তাদের দিকে এগিয়ে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই ঢেউটি পূর্ণ শক্তিতে সাবমেরিনে আছড়ে পড়ে। প্রচন্ড ধাক্কায় ভেতরে সবাই জ্ঞান হারায়। কিছুক্ষণ পর জুলিয়ানের জ্ঞান ফিরলে সে চারিদিকে তাকায়। সে এটা থেকে পুরোপুরি হতবাক হয়ে যায়। সাবমেরিনটি পানির নিচে নেই, বরং বিশাল ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে একটি বিধ্বস্ত শহরের মাঝখানে এসে পড়েছে। চারিদিকে শুধু ভাঙা দালান, বিধ্বস্ত রাস্তার জনশূন্যতা। কোথাও একজনও মানুষের চিহ্ন ছিল না। এটা স্পষ্ট ছিল যে সমুদ্রের জল উল্টো দিকে যাওয়ার কারণে পুরো পৃথিবী ধ্বংস করে দিয়েছে। জুলিয়ান তার 2 সন্তানকে জড়িয়ে ধরে। 3 জনই বেঁচে গিয়েছিল, কিন্তু এখন তাদের সামনে বড় প্রশ্নটি ছিল যে এই পৃথিবীতে তারা ছাড়া কি আর কেউ বেঁচে আছে, নাকি এই 3 জনই মানব সভ্যতার শেষ ভরসা। এই রহস্য ও সাসপেন্সের মধ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিবে। আর যদি কোনো নতুন মুভি পেতে চাও, এক্সপ্লেন শুনতে চাও, তাহলে কমেন্ট করে জানাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।